মানুষ কি সত্যিকারের এই এই যে জোট ফোটের মতন ঘোটকে মানে না? আমি বলছি 90-এর প্রেক্ষাপটটা যাও, একের পর এক আয়ারাম গয়ারাম সরকার চলছে জোটের নামে, একক দল হিসেবে কেউ আসছে না। তারপরে উদীয়মান হলেন অটল। তারপরে পরে রাজনীতি ইতিহাসটা আমরা জানি, মানুষ এদেশের এই সব জোট ঘোট করে খিচুড়ি সরকার, কালকে যার সাথে লড়াই করে আরেকজনের জন্ম হলো, যে যার ছায়া মারায় না, যে দলটি আরেকটা দলের ছায়া মারায় না, যে দলটি পাশে বসতে দেয় না আরেকটা দলকে, তারা হঠাৎ করে ক্ষমতার পাওয়ার লোভে একে অপরের কোলে উঠে পড়লো। মানুষ এটাকে নেয়নি, এটা স্বার্থের জোট, মতাদর্শের জোট নয়। মানুষ বুঝেছে। মানুষ বিহারের মানুষ জাত রাজনীতির আরেকটা ভূমি, গো বলয়ের অন্যতম, যেখানে যাদব, কুর্মী, কৌরিস 50%-এর উপরে, মুসলিম ভোট 12%, মানে 60-70% অন্তজ প্রান্তিক মানুষ, আর ব্রাহ্মণ, ভূমিহার, রাজপুত, কায়স্থ 15%। এদের একটা দীর্ঘ মানে ভাঙন, এদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে বিরোধীরা যে দিনের পর দিন 60-70 বছর 80 বছর স্বাধীনতার পরে কংগ্রেস ক্ষমতায় থেকেছে, আরজেডি ক্ষমতায় থেকেছে। আমরা লালুকে ছোটবেলায় দেখতাম পায়জামা, ভালো জামা কাপড়ের উপরে একটা নোংরা স্যান্ডো গেঞ্জি পরতেন, অদ্ভুত একটা পোশাক। জিজ্ঞাসা করা হতো আপনি কি পরেছেন, কি করেছেন? বলছে আমার সরকারের পলিসি আমার কাপড় জামার ড্রেসের আউটলুকের মতন। কেন? বলছে নতুন পরিষ্কার ধবধবে জামাটা এখানে 15% উচ্চবর্ণীয়, আর আমার সরকার এই উচ্চবর্ণীয় প্রভাবশালীদের উপরে প্রাধান্য দিয়েছে স্যান্ডো গেঞ্জি, অর্থাৎ 65% অন্তজ, মুসলিম, যাদব, কুর্মী এদেরকে। এটা তার ছিল কৌশল। সিজন পলিটিশিয়ান তো, ভোট পেয়ে কানেমটা বুঝতো, কিন্তু সরকারের পলিসি হলেও সরকারের কিন্তু দৃষ্টিকোণ তাই ছিল না। সরকার কিন্তু ওখানে অন্তজদেরকে এমন ভাবে কোণঠাসা করে রেখেছিল, এমন ভাবে বিহারের কাস্ট পাতাটা খেলতো, ডিভাইড অ্যান্ড রুল। মানুষ সেই ডিভাইড অ্যান্ড রুলটাকে আর নেয়নি।